আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা। নাটোর থেকে আমজাদ, সুনামগঞ্জ থেকে দেখছেন কামাল আহমেদ, অদুদ মোল্লা, কলকাতা, পশ্চিমবঙ্গ। আমি দেখতে পাচ্ছি সুইডেন থেকে আমার ভাই নাজিবুল, জি আপনার জন্য শুভেচ্ছা। ইলিয়াস আহমেদ ডেনমার্ক থেকে দেখছেন। মালদ্বীপ থেকে দেখছেন শফিকুল ইসলাম। সবাই ভালো আছেন না? দর্শক, আহ রাত বেশি হয়ে যাচ্ছে বোধহয় না অনেকের জন্য। আমি সংক্ষিপ্ত খবরগুলো দেব আপনাদের একটা করে। প্রথম খবর, এবার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ট্রাম্পকে হত্যায় একটা নতুন স্পেশাল ফোর্স গঠন করেছে ইরান। পাশাপাশি ইসরায়েল ট্রাম্পকে হত্যায় ইরানের বিশেষ পরিকল্পনা প্রকাশ করেছে। ২ নম্বর খবর, ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা দেখে রীতিমতো ভড়কে গেছেন। নতুন করে তিনি আবার বললেন তার ইচ্ছে করে পুরো ইরানিদেরকে ওপারে পাঠাতে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমাদের প্রিয় দল বিএনপি ক্রমান্বয়ে নিজেরা নিজেদের বিপদের দিকে টেনে নিয়ে আসছে। আমি প্রথমে বিএনপির কিছু খবর দেব। বিএনপি মানে আমাদের দেশের খবর চাইছেন, তারপরে আমি ইরানের গুরুত্বপূর্ণ অনেকগুলো খবরে চলে যাব। বাংলাদেশের খবরটা যেহেতু সংক্ষিপ্ত দেব তাই শুরুতে দিচ্ছি, পরে আমি ইরানের ডিটেল খবরে যাব। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে বিএনপি সমর্থিত অঙ্গ সংগঠনের যুবদলের মেবি কোনো এক নেতা কোনো এক ব্যক্তির বিশেষ জায়গা চেপে ধরেছিলেন। যখন তারেক রহমান বলছেন দুর্নীতির টুটি চেপে ধরবেন, তারেক রহমান তার দেশবাসীকে বলছেন তিনি দুর্নীতির টুটি চেপে ধরবেন, তখন তার দলের অনুসারীরা বিশেষ জিনিস চেপে ধরছে। প্রথম। দ্বিতীয়ত হলো, গুলিস্তান ফুলবাড়ি অঞ্চলে একটি রাজনৈতিক দল যখন চাঁদাবাজি বিরুদ্ধে বিক্ষোভ করছিল তখন অপর একটি গ্রুপ তাদের উপর হামলা করে। এরপর আমরা দেখলাম ওই দলটি, নামই বলে দিচ্ছে জামায়াত ইসলাম, এটা নিয়ে রীতিমতো ঢাকাতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করছে। এই দুটো ঘটনার সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি এভাবে করতে চাই। ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশ এক দুর্ভোগের নাভিশ্বাসে আটকে ছিল, যার পরিণতি ছিল শেখ হাসিনার জন্য এক ভয়ঙ্কর ইতিহাস। পুরো রাজনৈতিক দলটিকে এক রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে। যে দলটির কোনো নেতাকর্মী নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিয়ে সবার সামনে দাঁড়াতেই পারছে না, যে দলটি বাংলাদেশের বাথরুম থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভবন পর্যন্ত দখলে রেখেছিল। বাংলাদেশে গত ১৬ বছরে মনে হয়নি যে এই দেশে আওয়ামী লীগ ছাড়া একটা তেলাপোকা আছে, পিঁপড়া আছে, সব আওয়ামী লীগ। তাদের ক্ষমতা, দম্ভ, অহংকারে মাটিতে পা পড়ছিল না। একটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আন্দোলন যখন জুলাইতে গিয়ে গণবিপ্লব, অভ্যুত্থান প্রতিষ্ঠা করে, তখন আমরা দেখলাম হাজারো লাশের বিনিময় সেই দলটিকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। একটি কর্মীকে দেখিনি প্রকাশ্যে এসে দাঁড়িয়ে কথা বলতে। এখন যারা কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, সামনে আসতে পারছেন না। এই দম্ভের রাজনৈতিক দলটা হঠাৎ করে এই করুণ পরিণতি কেন? এটা কি তারা একদিন আগেও বুঝেছিলেন? বোঝেন নাই। তার প্রধান কারণ হলো সীমাহীন দুর্নীতি, লুটপাট, মানুষের উপর দমন পীড়ন, চাঁদাবাজি, মানুষের উপর গুম, খুন, ক্রসফায়ার, হত্যা, নানান রকম অপরাধ। এই ১৫-১৬ বছর ধরে বিএনপির সিনিয়র নেতারা এবং বিএনপির বেগম জিয়ার পরবর্তী যিনি প্রধান নেতা তারেক রহমান লন্ডনে বসে প্রতিদিন প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করেছেন। তার প্রত্যেকটা ঘটনা নজরদারিতে ছিল। তিনি লন্ডনে বসে যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশের, সেই নতুন বাংলাদেশের তার স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হয়ে গেছে প্রায় তার ১০০ দিনের অধিক হয়ে গেছে সেই সময়টি।
এই 100 দিন বা 120-30 দিনের মধ্যে আমরা যে বাংলাদেশ দেখছি বা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখছি, আমরা আশানুরূপ কোনো মানে বড় দিক নির্দেশনামূলক কিছু এখনো দেখিনি। তারেক রহমানের সাদাসিধে জীবন বা তিনি নতুন যেমন তার ছবি প্রদর্শন করা যাবে না। পায়ে হেঁটে অফিসে যাওয়া, মসজিদে যাওয়া, পরিবারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি, মানুষের সাথে সদাচরণ, মানুষকে ডেকে মঞ্চে নেয়া, খাল কাটতে যাওয়া, এই যে বিষয়গুলো জিয়াউর রহমানের রক্তে থেকে রক্তের ধারাবাহিকতা, এগুলো আমরা দেখেছি। তারেক রহমান যথেষ্ট চেষ্টা করছেন বিএনপির সম্মান বা সুনাম ধরে ফিরিয়ে আনতে। তার পরের কাতার থেকে ভালো করে লক্ষ্য করুন। আমরা দেখেছি মীর শাহে আলমকে, পুরো বিএনপিকে তিনি লজ্জিত করেছেন। আবার তার সম্পদ 8 গুণ বেড়ে গেছে ঘোষণা আসছে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িয়ে গেছে বিএনপির অঙ্গ সংগঠন। বাংলাদেশে শুধু বিভাগীয় শহর বাদ দেন, রাজধানী, বিভাগীয় শহর, জেলা শহর, থানা শহর, উপজেলা, ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় রাস্তা দখল করে এখন চাঁদাবাজি চলছে। কোনো রাস্তা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন না। একটা রাস্তার মধ্যে দেখবেন দোকান বসে গেছে, ছোট ছোট রাস্তার মধ্যে ফলের দোকান, তরকারির দোকান, হ্যাঁ, গার্মেন্টস প্রোডাক্ট, বিভিন্ন রকম হরেক রকম পণ্য। কেন? প্রশাসন, পুলিশ, পৌরসভা চেষ্টা করে রাস্তা পরিষ্কার করতে পারছে না, কারণ রাজনৈতিক দলের ছত্রছায়া এখানে ব্যবসায়ীরা বসে গেছে, চাঁদাবাজি করছে। আজকে পুলিশ সরাচ্ছে, কালকে তারা আবার বসে পড়ছে। অনিয়ম, দুর্নীতি, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা পুরো রাষ্ট্রের প্রত্যেকটি জায়গা আটকে ধরেছে। এই জিনিসগুলো তারেক রহমান, আমাদের মাধ্যমেই আমরা তাকে বোঝাবার বা বলার চেষ্টা করছি, এগুলো শুনবেন। আপনি যত বড় পদক্ষেপ নিচ্ছেন, আপনার দল আপনার সুনাম নষ্ট করছে। অন্ডকোষ চেপে ধরার মতো ঘটনা, এটা বাংলাদেশের ইতিহাসে নতুন একটি রাজনীতির কি বলবো শিরোনাম হয়েছে। এই ঘটনাটা কত বড় কত ছোট তার চেয়ে বড় জিনিস, এটা এখন আওয়ামী লীগ বা বিএনপি বিরোধীদের জন্য একটা বড় অ্যাসেট হয়ে গেল। যখন তারেক রহমান বলছেন দুর্নীতির টুটি চেপে ধরবেন, তখন কেউ নিচের জিনিস চেপে ধরছে। এই শিরোনাম হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তার মানে তারেক রহমানকে এখন তার দলের মধ্যে সবচেয়ে বড় শুদ্ধি অভিযান চালাতে হবে। তিনি যত বড় বড় ভালো কাজ করছেন, সব কাজ ম্লান হয়ে যাচ্ছে তার দলের নেতাকর্মীদের জন্য। কারণ তার পরবর্তী যারা আছেন রাষ্ট্রের পদে, এবং সেই পদ থেকে শুরু করে একদম মাস্ট পিপুলের কাছে যে নেতারা আসছেন, এরা সবাই চাঁদাবাদের সাথে জড়িয়ে গেছে। অধিকাংশ, সবাই বলবো না, অধিকাংশ জড়িয়ে গেছেন লুটপাটে। যারাই পদ পেয়েছেন তারা সেই পদের সাইনবোর্ড বিক্রি করে এখন মানে কি বলবো বিএনপিকে মানুষের কাছে অপ্রিয় করে তুলছেন। এই বিষয়গুলো খুব দ্রুত তাকে পদক্ষেপ নিতে হবে। কোনো জায়গায় সুষ্ঠুভাবে চলা যাচ্ছে না। প্রতিটি রাষ্ট্রের মনে যে কোনো বাপ মানাই, মেয়ের পরীক্ষা কেন্দ্রে যেতে পারছি না, রাস্তার মধ্যে সব জ্যাম, গ্রামের রাস্তা এখন জ্যাম। ফুলবাড়ি জামাতের সাথে যে ঘটনাটি ঘটলো, জামাত এটাকে রাজনৈতিকভাবে এখন গ্রিপে নিয়ে গেল, খেলছে। কেন? চাঁদাবাজি বিরুদ্ধে মিছিল করলে সেই মিছিলে হামলা করতে হবে। সেই হামলাটির কারণে বিএনপি লাভ হলো। আমরা কি দেখিনি জুলাই ঘটনায় ছাত্রীদের উপর ছাত্রলীগ যে হকি স্টিক, তারপরে রড টড নিয়ে হামলা করার পর ফলটা কি হয়েছে, আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে? বিএনপিকে এই ঘটনাগুলো থেকে শেখে নাই। একদল আছে বিএনপির কোনো সমালোচনা করবে না, যে বিএনপি ধ্বংস হয় হোক, তার কি যায়, সে শুধু পদ পেলেই হয়। গুরুত্বপূর্ণ পদ বাগানোর জন্য সবকিছুকে সে ক্লিন, পরিষ্কার করে বলবে। আমরা যারা সমালোচনা করি আমরা খারাপ হয়ে যাব, আমরা গুপ্ত হয়ে যাব। কিন্তু আমরা যে এই সমস্যাগুলো বলে দলটাকে ওই দস্যুমুক্ত করতে চাই, এটাকে বোঝার চেষ্টা করেন না। হাসিনা বানাতে চাই নাই দলটাকে, এটা আমাদের প্রিয় দল। আমরা যেটুকু বুঝতেছি যে বিএনপিকে এখন বিএনপি সবচেয়ে বড় বিপদে ফেলছে। বিএনপিকে আওয়ামী লীগ বানাবার চেষ্টা করছে বিএনপির বহু নেতারা। তাদের লোভ, তাদের হিংসা, তাদের কি বলবো পেশি শক্তির ব্যবহার, মানুষের উপর জুলুম, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বিএনপিকে আওয়ামী লীগের দিকে নিয়ে যেতে পারে। এখান থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। আসেন আমরা মূল খবরে চলে যাই। ইরানের মধ্যে যেই পরিস্থিতি আমরা দেখলাম, সেই পরিস্থিতি ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য বড় একটা টেনশনের কারণ হয়ে গেছে। আজকে পুরো ইরান জুড়ে শোক র্যালিতে মানুষ যেভাবে কেঁদেছে, মানুষ যেভাবে ক্ষোভ জানিয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত নেমে এসে দৃশ্যগুলো
পুরো পৃথিবীর গণমাধ্যম প্রকাশ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন যে আয়াতুল্লাহ খামেনি এত জনপ্রিয় এটা তিনি জানতেন না। তিনি মনে করতেন যে তাকে স্ট্রাইক করলে বা মেরে ফেললে পুরো মানুষ ট্রাম্পকে ধন্যবাদ দেবে, রাস্তায় নেমে সরকার পতন ঘটাবে। এখন তিনি দেখছেন তার উল্টোটা, রীতিমতো তিনি অবাক। সেই জনগোষ্ঠী এখন ইরানের সরকারের কাছে চাপ দিচ্ছে, মানে ইরানের যে জনগণরা রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা বলছে প্রতিশোধ চায়, তারা ট্রাম্প এবং নেতানিয়াহুর জীবন চায়। আজকে বড় বড় গণমাধ্যমে দেখবেন এই শিরোনামগুলো হয়েছে। যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, একই পরিণতি অর্থাৎ তার প্রতিশোধ যেন ওই দুই নেতার উপর আসে, ট্রাম্প নেতানিয়াহুর উপর। যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল একটি সংবাদ প্রচার করেছে। সেখানে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন ওয়াশিংটন ইরানের সঙ্গে সম্ভবত একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে, তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র কাজ শেষ করে দেবে, অর্থাৎ ইরানকে পুরো ধ্বংস করে দেবে। তিনি আরো বলেন দেশটি কয়েক ঘন্টার মধ্যে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে পারে যদি এই চুক্তিটি সম্পন্ন না হয়। দ্বিতীয় বিষয়টি, তেহরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেয়া ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থকদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পলাতক আসামি হিসেবে চিত্রিত করে একটি বড় পোস্টার প্রদর্শন করা হয়েছে এবং তাদের জীবনের মূল্য ঘোষণা করা হয়েছে। এটি খুবই সিগনিফিক্যান্ট একটি ঘটনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স তিনি আজকে বলেছেন ভবিষ্যতে ইরানের যে কোনো নেতা ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে তার পরিণতি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মতোই হবে। অর্থাৎ যদি ইসরায়েলের কোনো নেতাকে গুপ্ত হত্যা বা হত্যার কোনো পরিকল্পনা করে ইরান, তাহলে ইরানের পরিণতি ওই খামেনির মতো হবে, এটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং নিজেদের যুদ্ধ ক্ষমতা বাড়াতে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়েছে। অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন সোমবার তেহরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা মিছিল ছিল প্রায় 12 কিলোমিটার দীর্ঘ লম্বা লাইনের। যৌথ সামরিক তথ্য কেন্দ্র জানিয়েছে হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় পথটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, তবে ওই এলাকায় সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি মাত্রা উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। দর্শক, এখানে কয়েকটা বিষয় আপনাদের একটু আমি জানিয়ে রাখছি। সেটা হলো, আমি যে খবরগুলো দিয়েছিলাম এটা ছিল ইরান ইন্টারন্যাশনাল নিউজ থেকে দিয়েছি। একটা বিষয় একটু আপনাদেরকে খোলামেলা আগে জানিয়ে রাখি, ইরান আদৌ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে কি করবে না, ইরানের পক্ষ থেকে এই ঘোষণাটি আসেনি। ইরানের জনগণ প্রতিশোধ দিতে বলেছে এবং ইরান বলছে তারা প্রতিশোধ নেবে, সেটা একটা বৈধ যুদ্ধের মাধ্যমে, কোনো ব্যক্তিকে অ্যাসাসিনেশন বা এরকম কোনো বিষয় ইরান বলেনি। ইরান ইন্টারন্যাশনাল বলছে যে ইরান তাদের আইআরজিসির নেতৃত্বে একটি নতুন স্ট্রাইক ফোর্স বা একটি বিশেষ স্পেশাল ফোর্স মুখতার নামে একটি স্পেশাল ফোর্স গঠন করেছে, যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুকে ওপারে পাঠানোর জন্য। কে বলছে? ইরান ইন্টারন্যাশনাল, এটা যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম। তারা বলছে যে ইরানের আইআরজিসি বিপ্লবী গার্ড কোর যে বাহিনীটি আছে তাদের নেতৃত্বে একটি স্ট্রাইক ফোর্স বা একটি গুরুত্বপূর্ণ স্পেশাল ফোর্স তৈরি করা হয়েছে মুখতার নামে। তারা এদেরকে পরিকল্পিত ওপারে পাঠাবে। ইসরায়েল বলছে যে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের টাকা দিয়ে ইরান বিশেষ সন্ত্রাসী ভাড়া করেছিল মেক্সিকান। আপনারা জানেন যে এর আগে ট্রাম্প নির্বাচনের আগে দুবার তার উপর অ্যাটাক হয়েছে। দুবারের একবার তার কান ছিদ্র করে গুলি চলে গেছে, অল্পের জন্য মাথায় ঢোকে নেয়, আরেকবার অল্পের জন্য বেঁচে গেছেন। থার্ড সাংবাদিক সম্মেলনের সময় সেখানে গুলির ঘটনা ঘটেছে মোট 3 বার, দুবার নির্বাচনের আগে, একবার প্রেসিডেন্ট হওয়ার পর। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বিরোধ লক্ষ্য করা গেছে। আপনারা জানেন যে আমেরিকার 4 জন বা 6 জন প্রেসিডেন্ট গুপ্ত হত্যায় প্রাণ হারিয়েছে, জন এফ কেনেডি থেকে শুরু করে লিঙ্কন, অনেকে। তো মজার বিষয় হলো
এই মুহূর্তে ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন যুদ্ধ বন্ধের, এই সিদ্ধান্তগুলো ইসরায়েলের বিরুদ্ধে চলে গেছে এবং ইসরায়েল নিজে বলছে ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। ইসরায়েল বলছে ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। তার মানে হলো ট্রাম্পকে আর ইরানকে মারা লাগবে না, এখন কাম ওই পার থেকে করবে, করে ইরানের ঘাড়ে দোষ চাপানো হবে, এটা কনফার্ম থাকেন। এতে ইরানের একটা লাভ, তারা চুপ করে থাকবে, শত্রুই তাকে মেরে দিবে, প্রতিশোধ নিয়ে শেষ, তাতে ইরানের যা হয় হোক। আর ইসরায়েলের লাভ, এই দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে তারা তাদের শত্রুকে সরিয়ে দিল, যে শত্রু তাদের অনুমতি ছাড়া ইরানকে বিজয়ী করে যুদ্ধবিরতি ঘটিয়েছে বা ইরানের শর্ত মেনে। এখন প্রশ্ন হলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা নিরাপদ আছেন? তিনি তো ইসরায়েল বা মোসাদের পরিকল্পনায় ইরানের মধ্যে স্ট্রাইক চালিয়ে খামেনিকে হত্যা করলেন, ওকে, তিনি খুব বড় বিজয়ী হয়ে গেলেন, বিষয়টা এরকম না। এখন তাকে তার শত্রু যদি তার ঘরের বন্ধু হয়ে যায়, ইসরায়েলই তার শত্রু হয়ে যায়, কারণ ইসরায়েল যেটা চাইবে সেটাই হবে। যে জন এফ কেনেডি ইসরায়েলকে নিউক্লিয়ার বা অ্যাটম বোমা বানাতে বাধা দিচ্ছিলেন, আর সেই সময় তিনি ওপারে চলে গেলেন, তো আমেরিকানরা জানে না তাদের ঘরের অন্দরমহল একেবারে বেডরুমে চলে গেছে ওই বিশেষ গুপ্ত ঘাতকরা, জানে। হয়তো খোঁজ নিয়ে দেখবেন ট্রাম্পের যে 200 নিরাপত্তা রক্ষী, এর মধ্যে 100 জনই ওদেরই লোক, আমেরিকার, কিন্তু ওদেরই লোক, ওদের মানে পেইড। পৃথিবীটা চলে শুধু অর্থের উপরে। ধরেন একটা উদাহরণ দেই, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছেন তার মধ্যে কি জিয়ার খুব কাছের লোক ছিলেন না? শেখ মুজিবকে যারা হত্যা করেছেন সেখানে কি শেখ মুজিবকে বিএনপি মেরেছে না জামাত মেরেছে? মেরেছে তো আওয়ামী লীগের লোকেরাই বা আওয়ামী লীগের অনুগ্রহ প্রার্থী লোকেরাই মেরেছে। তারেক রহমানের ডানে বামে যতগুলি লোক দেখছেন যারা সর্বোচ্চ চামচামি করবে, যারা একদম তারেক রহমান বললে মুখে ফেনা তুলে ফেলবে, এরাই হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর লোক। বুঝতে পারছেন? এগুলো সবাই বোঝে। তো ইরান যে থ্রেটটা দিয়েছে, এই থ্রেটের বাস্তবায়ন এখন ইসরায়েল করে দিতে পারে, এই একটা ব্যাপার বা ভয় একটা আছে। ট্রাম্প আবারও হুমকি দিয়েছে ইরানকে ধ্বংস করে ফেলার। ট্রাম্প এই হুমকি ধুমকি দিচ্ছে, কিন্তু এখন নিজের অবস্থা নিয়ে টেনশনে আছে। ইসরায়েল এবং ট্রাম্প, মানে নেতানিয়াহু এবং ট্রাম্প টেনশনে আছে এই কারণে, ইরান তার শোক দিবসে পুরো পৃথিবীকে এক করে ফেলেছে। রাশিয়া, চীন ইরানের পাশে দাঁড়িয়েছে এবং রাশিয়া বলছে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে থাকবে। আবার ইরান ইতিমধ্যে, চীন তাদের নিউক্লিয়ার মিসাইল উৎক্ষেপণ করতে, মানে পরীক্ষা চালাতে যাচ্ছে। সবকিছু মিলে ইউক্রেনের উপর রাশিয়া ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে, সেই অ্যাটাকগুলো করেছে ইরানের ড্রোন এবং মিসাইল দিয়ে, যে তাণ্ডবে পুরো ইউক্রেন লণ্ডভণ্ড হয়ে গেছে। তার মানে ইরান ক্রমান্বয়ে তার শক্তি বাড়াচ্ছে এবং সেই শক্তিমত্তা পৃথিবীকে দেখাচ্ছে বিভিন্ন স্টাইলে। এখন ইরান যে নতুন করে শোক দিবসের ঘোষণা দিয়েছে, তারা কঠিন প্রতিশোধ নেবে। এই প্রতিশোধটাকে আমরা বলতে পারি আগামী দিনে একটা মহাযুদ্ধের আশঙ্কা সৃষ্টি করতে পারে, কারণ ইসরায়েল কোনোভাবে ইরানের সাথে আমেরিকার এই চুক্তিকে টিকতে দেবে না। ইসরায়েল কোনো না কোনোভাবে, ফলস ফ্ল্যাগ অপারেশন হোক বা কোনো না কোনোভাবে, এটাকে ভাঙবে, আবার একটা যুদ্ধের ডঙ্কা বাজবে। এবং ইতিমধ্যে 3টি দেশে যুদ্ধের পরিকল্পনা নিচ্ছে। তবে ইরান মধ্যপ্রাচ্য বা গালফ কান্ট্রিকে এই শোক দিবসের দিকে এনে এমন কিছু প্রেসক্রিপশন দিয়েছে, যেটা আগামীতে গালফ থেকে আমেরিকাকে বিতাড়িত করার একটা মহাপরিকল্পনা আছে। এটা নিয়ে আমি কালকে ডিটেইল কথা বলবো আপনাদের, খুব গুরুত্বপূর্ণ ইস্যু, আজকে আর না বলি, লম্বা করব না। তার মানে ইরান খুব সুন্দরভাবে তার মাঠ গোছাচ্ছে। এক খামেনিকে কেন্দ্র করে ইরান তার ঘরে অনেকগুলো বিজয় তুলে এনেছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে পরাজয় রচিত হয়েছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই। ইরান হারেনি, হেরেছে ওরা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।